আমান যেন আয়মানের ছোট রূপ। হলরুম অবধি পৌঁছতেই মিউজিকের আওয়াজে আমানের ঘুম ভেঙে গেল। আমান শোনা, এখন মামামের কাছে যাও, ঠিক আছে? আর মামামকে একদম বলবে না আমার সাথে তোমার দেখা হয়েছে। কেন বাবাই? বলে দিলে আমি আবার হারিয়ে যাব। না, তুমি কোথাও যাবে না, আমি মামামকে কিচ্ছু বলবো না। গুড বয়, কপালে চুমু দিয়ে বলল। এইবার রোজ আঙ্কেলের সাথে মামার কাছে যাও, বাবাইয়ের কাজ আছে অনেক। তুমি আবার ওই পচা আন্টির কাছে যাবে তাই না? ওই আন্টি তো খুব খারাপ, মামামকে বকে, মামামকে কাঁদায়। আচ্ছা, আমি ওই আন্টিকে বকে দেবো, ওকে? এখন গুড বয়ের মতো মামার কাছে যাও, কেমন? তুমি তো গুড বয়, তাই না? হ্যাঁ, তো মামাম আন্টি আঙ্কেলরা সবাই বলে আমারও গুড বয়। আয়মান আমানের কপালে চুমু দিল, আমান আয়মানের গালে কিসি দিল। তারপর রোজ আমানকে নিয়ে আরিয়া আর নিমুকে খুঁজতে লাগলো। আয়মান রুহিকে কল দিল। হ্যাঁ রুহি, হোয়ার আর ইউ? ওকে, রুমে থাকো, আসছি। ঘণ্টাখানেক পর স্টেজে কাপল ডান্স করেছে রুহি আর আয়মান। এতক্ষণে রুহি যে কারণে অকারণে আরিয়াকে দেখিয়ে দেখিয়ে কতবার আয়মানের ক্লোজ হয়েছে সেটা অগণিত। আরিয়া আর এসব সহ্য করতে পারছে না। সে আমানকে কোলে নিয়ে কাউকে কিছু না বলে রিসোর্ট থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে ডিরেক্ট বাসার জন্য রওনা দিল। না, কোথায় যাচ্ছে সে? আয়মানের বাসায়। সেখানে গেলে যে আয়মানের স্মৃতিগুলো ওকে ক্ষতবিক্ষত করে দিবে। আর কত শুইব সে? তার একটু হাসি খুশি থাকা প্রয়োজন, নিজেকে সময় দেওয়া প্রয়োজন। বেশি রাত হয়নি, 9:15 বাজে। আরিয়া রিক্সাওয়ালাকে বাস স্ট্যান্ডে নিয়ে যেতে বললো। 9:30 বাস। একটা টিকিট কিনে বাসের টিকিটে গিয়ে বসলো আরিয়া। আমার এতক্ষণে ঘুমিয়েছিল। বাসের হর্নে আওয়াজে ঘুম ভাঙতে নিজেকে মায়ের কোলে আবিষ্কার করলো সে। খেয়াল করে দেখে সে বাসের মধ্যে আছে আর ওর মা আরিয়া বাসের জানলা দিয়ে এক দৃষ্টিতে বাইরের আলোকিত শহর দেখছে। চোখ থেকে পানিও পড়ছে। আমার নিজের ছোট ছোট হাত দিয়ে আরিয়ার চোখের পানি মুছে দিল। মাম্মাম, কাঁদছো কেন? আমার কোথায় যাচ্ছি? আমরা গ্রামে ঘুরতে যাচ্ছি, ওখানে তুমি আমাকে আন্টি বলে ডাকবে। কেমন? কেন আন্টি বলবো কেন? তুমি তো আমার মাম্মাম। আচ্ছা বাবু, ঠিক আছে, মাম্মামই বললো। আমাদের কপালে চুমু দিয়ে বললো। 1.5 ঘন্টা পর আরিয়া পৌঁছে গেল নিজ শহরে, নিজের জন্মস্থানে। রাত 11:30 বাজে। গাড়িও নেই তেমন। মোড়ের উপর 2-3টা সিএনজি। ওদের যেতে বললে ভাড়া বেশি চাচ্ছে, তাই শুই। দ্বিগুণ ভাড়া দিয়ে আরিয়া আমানকে নিয়ে চলল নিজ বাড়ির উদ্দেশ্যে। 11:45 বাজে। আরিয়া রাগ জেদ অভিমানে বসে চলিত আসলো, কিন্তু এবারে কী জবাব দেবে সে ভাবনায় পড়ে গেল আরিয়া। এত ভেবে লাভ নেই, সব ভাবনা সাইডে রেখে আরিয়া গেটে নক করলো। এত রাতে গেট ধাক্কানোর আওয়াজে ঘাবড়ে গেল আরিয়ার বাবা মা। চোর ডাকাতের ভয়ে তারা গেট খুলতে সাহস পাচ্ছে না। আরিয়া এবার না পেরে কল করলো তার বাবাকে। মেয়ের আসার কথা শুনে দ্রুত গিয়ে গেট খুলে দেখলো আরিয়া একটা ঘুমন্ত বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমত এত রাতে কোনো খবর না দিয়ে মেয়ের আগমন, দ্বিতীয়ত তার কোলে ছোট বাচ্চা। আরিয়ার বাবা মা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো আরিয়ার দিকে। তুই এত রাতে, আর এ বাচ্চাটা কে? বাবা বলল, ও আমান, ওই যে আমার বান্ধবীর ছেলে বলছিলাম না। তোর বান্ধবীর ছেলেকে নিয়ে তুই এত রাতে এখানে কী করছিস? আর তোর বান্ধবী কোথায়? মা বলল, ধুর, বলছিলাম না তোমাদের, আমান আমাকে ছাড়া থাকতে পারে না, আমার কাছে থাকে সবসময়। হিমার আরাফাত ইন্ডিয়া গেছে ডক্টর দেখাতে, আমান যাবে না, কান্নাকাটি করছিল, তাই আমার কাছে রেখে গেছে। ও, কিন্তু তুই কোনো খবর না দিয়ে হুট করে মাঝরাতে। আর অহনা কোথায়? বাবা বলল, বাইরে দাঁড় করিয়ে রেখে শুধু প্রশ্ন করে যাও, ঠিক আছে? পুরো পাড়াকে জানাও এখন। আচ্ছা, ভেতরে। আরিয়া বাড়ির ভেতরে ঢুকে গেট আটকে দিল। এখন বল, কি হয়েছে? বাবা বলল, উফ, আবার একই প্রশ্ন। তোমাদের সারপ্রাইজ দিতে বাপ বলেই আসছি। ট্রেনে উঠছিলাম, ইঞ্জিনের প্রবলেম হয়, 2 ঘন্টার মতো আটকেছিলাম, তাই এত লেট। আর অহনা প্রাইভেট টেস্ট আছে, তাই ও আসেনি। আর কোনো প্রশ্ন? রাগ করছিস কেন মা রে? আরে তুমিও না বাবাকে বলে মেয়েটা আসতে না আসতে এত প্রশ্ন করছো। যা মা, অনেক রাত হয়েছে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। খেয়েছিস কিছু? ভাত বাড়বো? নামও খেয়েছি আমি, ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। মাথায় পেন হচ্ছে খুব, ঘুমাবো। বাচ্চাটার খিদে লাগলে সমস্যা নেই, আমি আছি তো। আরিয়ার বাবা মা নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়লো। আরিয়া ও স্বস্তি নিঃশ্বাস ছেড়ে আমানকে নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়লো। প্রচণ্ড টায়ার্ড থাকে, মুহূর্তে ঘুমিয়ে গেল সে। পরদিন সকালে আরিয়ার ঘুম ভাঙলো 7টার দিকে। ফোন হাতে নিয়ে দেখলো 276টা মিসড কল উঠে আছে। ফোন সাইলেন্টটাকে বুঝতে পারেনি আরিয়া। 22 বার নিমুর কল, 35 বার অহনার কল, 17 বার রোজের কল, আর বাকি 202 বার 7 থেকে 8টা আননোন নম্বর থেকে কল আসছে। কাল রাগের মাথায় ফোন সাইলেন্ট করে রেখেছিল আরিয়া। অহনাকে আর কল করতে করে জানানো হয়নি। মেয়েটা নিশ্চয়ই চিন্তা করছে, কান্নাকাটি করছে। আরিয়া দ্রুত অহনাকে কল করলো। 5 থেকে 6 বার কল দেওয়ার পরেও নো রেসপন্স। এবার নিমুকে কল করতে নিমু কল রিসিভ করলো। নিমু অহনার পাশে ছিল। অহনার কান্নাটাও আওয়াজ শোনা যাচ্ছে। নিমুর ভয় শুনে মনে হচ্ছে সেও কান্না করছে। কল রিসিভ করে নানান প্রশ্নের ঝুড়ির মুখে হলো আরিয়া। কোনো মতে সবটা বুঝিয়ে ম্যানেজ করে নিল সে। আমান ঘুমোচ্ছে। আরিয়া আমানের কপালে চুমু দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমের বাইরে গেল। ওর মা রান্না করেছিল। আরিয়াও হেসে গেল। কি রান্না করছো আম্মু? খিচুড়ি, তোর তো ফেভারিট। ও আচ্ছা, হইলে বইলো, আমাদের জন্য কিছু বানাতে হবে। প্রতিদিন কারেক্ট 8টার সময় ওকে আমার খাবার দিতে হয়, ওর ফুড চার্ট অনুযায়ী। কী বলিস, ঝাল কমে আছে, খিচুড়ি খেতে পারবে না?
না আম্মু, ওকে আমি ওয়েলি ফুড দেই না। আচ্ছা একটু সাইডে যাও, একটা চুলা তো ফাঁকা আছে, আমি সুজি বসিয়ে দিচ্ছি। আরিয়ার মা সাইড দিলে আরিয়া আমাদের জন্য সুজি বসিয়ে দিল। আরিয়ার মা অনেকক্ষণ ধরে উসখুস করছে, যেটা আরিয়ার চোখ এড়ালো না। কিছু বলবে আম্মু? না মানে আসলে আরিয়া, বলছিলাম কি, তুই বাচ্চাটাকে প্রতিবার নিয়ে আসিস ওর মাকে ছাড়া, আবার যেভাবে ওকে আগলায় আগলে রাখিস, সবাই তো খারাপ চোখে দেখবে রে মা। পাড়ার লোকজন কত কি বলছে, এই বাচ্চারা নাকি তোর, বাইরে পড়াশোনা না নোংরামি করতে গেছিলে, মা হয়ে আর কি বলি তোকে, বুঝতে তো পারছিস। কি বলতে চাচ্ছ তুমি? আমানকে নিয়ে প্রবলেম থাকলে বলো, চলে যাচ্ছি। আমি সেটা বলিনি আসলে, বলছিলাম যে পাড়ার লোকজন, আচ্ছা থাক, যার যা খুশি বলুক গে। শোন না, বিয়ের বয়স তো হয়ে গেছে, চাকরিও করিস, এখন বিয়েটা করে নে মা। আমরা ছেলে দেখেছি খুব ভালো জবও করে। ব্যাস আম্মু, অনেক হয়েছে, প্লিজ নট এগেইন। তোমাদের এইসব কথাবার্তার জন্য আমি আসি না। 1.5 বছর পর বাড়িতে আসলাম তোমাদের এইসবের জন্য, আজ আবারও। আমি তো মা, আমারও তো ইচ্ছে করে মেয়ের বিয়ে দেখবো, নাতি নাতির মুখ দেখবো। বয়স তো কম হলো না, আমাদের এই আশা করা কি ভুল? মা প্লিজ ইমোশনালি ব্ল্যাকমেল করো না, আমার ভালো লাগছে না। এরকম করলে আর জীবন ওই বাড়িতে আসবো না, বলে দিচ্ছি। কিন্তু ভেবে দেখ। ওকে, এখনই চলে যাচ্ছি, ভালো থেকো। আরে থাম। আচ্ছা তোর যা ইচ্ছা আর বলবো না, যেটা করেছিলি সেটাই কর। অল্প লবণ দিয়ে আরিয়া সুজি রান্না করলো আর একটা সিদ্ধ ডিম সব রেডি করে রুমে গিয়ে দেখে আমান দুরা বাচ্চা ছেলে আর 3টা মেয়ের সাথে খেলছে। আমানের ওই বয়সে কিন্তু বড় আছে। বারান্দায় ওর মায়ের সাথে আরও কয়েকজন আওয়াজ পাওয়া যাচ্ছে। আরিয়া খাবারগুলো রেখে আমানকে কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করিয়ে ফ্রেশ করে দিল। বাকি সব বাচ্চাদের জন্য প্লেটে করে খিচুড়ি নিয়ে ওদের দিয়ে আমানকে নিয়ে বেড়ে বসে চামচে করে সুজি খাওয়াচ্ছে আরিয়া। এরই মধ্যে 3জন মহিলা আর আরিয়ার 2 বান্ধবী ঘরে আসলো। মহিলারা ওদের প্রতিবেশী, আরিয়ার সাথে খুশ গল্প জুড়ে দিল তারা। মেন বিষয় হলো আমান আর আরিয়ার বিয়ে। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আরিয়ার, তবুও সৌজন্যমূলক হাসি দিয়ে তাতে দাঁত চেপে কথা বলছে সে। আমানের খাওয়া শেষ, ডিমটা খাইয়ে আরিয়া আবার কিচেনে গিয়ে বাটি চামচ রেখে দিল। তারপর প্লেটে করে নিজের জন্য খিচুড়ি নিয়ে আসলো সে। মহিলাগুলো এবার আরিয়ার মায়ের সাথে ঘুষ গল্প হতে মেতেছে। আরও এতদিন পর হঠাৎ আসলে, কোনো খবর না দিয়ে এসে বললো, এমনি বাদ দে, খেয়ে নি, আগে ক্ষুধা লাগছে। আমি তো কালকেই শ্বশুরবাড়ি থেকে আসলাম। এসে বললো তুই আসছিস, তাই দুজনে দেখা করতে আসলাম। শাকিলা বলল, ও আচ্ছা তুই খেয়ে নে, তারপর কথা বলছি, অনেক গল্প জমি আছে বইন। আমার বারান্দার দিক থেকে কাঁদতে কাঁদতে এসে আরিয়াকে জড়িয়ে ধরলো। মাম্মাম নিতু আমায় মারছে, তুমি কি দুষ্টিমি করছো? না মাম্মাম, মাথায় ওদিক ওদিক জাকিয়ে, আমি তো তোমার ভূত ভয়, তুমি বলেছ আমার কাউকে মারতে না, আমি দুধটামি করিনি, মালিউনি। মিমি আর গাড়ি নিচে আর নিতু ওকে মারতে, আমি নিতুকে বকতে আর নিতু আমাকে মারতে। দেখো কেতে কেতে, ওরে আমার সোনা, বাবুরে খেলতে হবে না, আমি ওদের বকে দেবো, এখানে চুপটি করে বসো। আরিয়া বাম হাত দিয়ে আমাকে নিজের পাশে বসিয়ে দিল। আমার আরিয়ার গালে কিসে দিল। আমার বাবাই থাকলে ওদের অনেক বকতো, তাই না মাম্মাম? কিন্তু আমার তো বাবাই নেই, মন খারাপ করে বললো। এতক্ষণ আমাদের সাথে কথা বলতে গিয়ে আরিয়ার খেয়াল ছিল না রুমের অনেকেই আছে। শাকিলার কথায় হুঁশ আসে আরিয়ার। আরে আরু, এটা সেই পিচ্ছিটা না, নিমুর বিয়েতে তুই সারাদিন ওকে নিয়েছিলি, যার বাচ্চা তার হুঁশ নেই, সব দায়িত্ব তোর। আজকেও দেখি তোর সাথে ও পাঠাইছে। ওর মা কি ওকে সময় সময় দেয় না নাকি? মনে তো হয় না নিজের বাচ্চাকে ভালোবাসে। নিমুর বিয়ের 2 দিন দেখলাম তো, কেমন মা রে বাবা, সাজগোজ করে পেটের বিবি সেজে ডেঙ্গিরে ঘুরছে। অহনার সাথে আর আরিয়া নিজের সব আনন্দ মাটি করে এই পিচ্ছিকে সামলাতে বিজি ছিল। ওই পথ আনতে কী বলো তুমি? এটাই তো আমার মামা আমায় অনেক ভালোবাসে। তোমাকে তো বলতে আমার মামা আমাকে ভালোবাসে না। ও মাম্মাম, বলো না তুমি আমাকে অনেক ভালোবাসো। আরিয়াকে জড়িয়ে ধরে বললো। আরিয়া তো থতমত খেয়ে গেছে, হাটে হাড়ি বাংলো মনে হচ্ছে। এই পিচ্ছি তো দেখি সে ফটর ফটর করে এসা বললো, মামাম ফতল ফতল কি? এই পিচ্ছি, ওকে মামাম বলছিস কেন? ও তোর মা হয় নাকি? এসা বললো, এসব বাদ দে, কী শুরু করলি তোরা বাচ্চাটার সাথে? ঋতু রুমে ঢুকতে ঢুকতে বললো। আরিয়ার আরেক বান্ধবী ঋতু এসে আমাকে কোলে নিয়ে কপালে চুমু দিল। কিউট পিচ্ছি বলে কথা। তোমার নাম কি সোনা? আমার নাম আমান। তোমার বাবার নাম কি? আয়মান। ওরে বাবা, মিল আছে তো দেখেছি নামের। মামা মানতে লানতেরা বলে আমি নাকি আমার বাবার মতো দেখতে। ও লেলে বাবালে, তোমার বাবাকে কোথায় শুনি? জানি না। আচ্ছা তোমার মায়ের নাম কি? সে কোথায় গেছে? এই তো আমার মাম্মাম এখানে আতে। আমার মায়ের নাম আরিয়া। আমার মায়ের নাম আরিয়া, ঠিক বলতি তো মাম্মাম? কথাটা শুনে রুমের সবাই আরিয়া দেখে বিস্ফোরিত চোখে তাকালো। আরিয়া মাথা নিচু করে আছে।
তারপর যা হওয়ার তাই হলো। সবাই আরিয়াকে হাজারো প্রশ্নের মুখে ফেললো। আরিয়ার বাবা বুকে হাত দিয়ে বসে আছে। 2-3 ঘন্টা জেরা করার পরেও আরিয়া নিশ্চুপ। আরিয়ার মা আরিয়াকে কষে 3টা থাপ্পড় দিল। অহনাকেও কল করা হয়েছিল, 1 ঘন্টা হচ্ছে সেও চলে এসেছে, তার মুখেও কোনো কথা নেই। 2 বোন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এরপর আরও ঘণ্টাখানেকের মতো পুরো রুম জুড়ে পিনপিনে নীরবতা বিরাজ করলো। নীরবতা ভেঙে আরিয়ার বাবা উঠে দাঁড়িয়ে বলল, তোর কোনো পছন্দের ছেলে আছে? আমাদের বললে কি আমরা না করতাম? কিন্তু এটা কি করলি তুই আমাদের মেয়ে হয়ে? ছি 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 ছি। যাই হোক, তোর হাজবেন্ড কোথায়? আরে ভাই থামেন তো, আদৌ বিয়ে করেছে নাকি অবৈধ সেটা ভাবেন আগে। 3.5 বছরের বাচ্চা আছে, অথচ এখনও অবধি কাউকে বুঝতে দেয়নি, এর মানে কি? একজন মহিলা এসে বলল। এই জন্যই বিয়ে করতে চাচ্ছিল না, আজ বুঝলাম কারণটা। আরেকজন বলল, তোমরা থামো, তোমার নিজেদের লোক হয়ে কী শুরু করলে বলো তো? আরও, তুই বল তো দুলাভাই কোথায়? দুলাভাইকে কল কর। ঋতু বলল, জানি না সে কোথায়। মাথা নিচু করে বলল, দেখছেন, ঠিকই ধরছিলাম আমরা। কার সাথে না কার সাথে নষ্টামি করেছে, চাকা শেষ, তারপর ছেড়ে চলে গেছে। এই জন্যই বলি, মেয়ে মানুষকে বেশি পড়িয়ে উঠতে দিও না, বিয়ে বিয়ে দিয়ে দাও। শোনেনি তো আমাদের কথা? আরে আমরা তো নিজের লোক, খারাপ চাইতাম নাকি? এবার গেলে তো মান সম্মান। আরেকজন উঠে বলল, ছি ছি ছি, বাইরে মুখ দেখাবো কি করে? বিয়ে তো আর দেওয়া যাবে না, দিলে বা ভালো ছেলে পাবো না। কি কামখানা করলি রে আরিয়া, তোর ভেতর এত কিছু ছিল বুঝতেও পারিনি। বেশ, অনেক হয়েছে। শুনেন, আমি কোনো নষ্টামি করিনি, যে মান সম্মান যাবে। আমি এখনই আমার ছেলেকে নিয়ে চলে যাব। আমি অ্যাডাল্ট মেয়ে, আমি আমার এবং আমার সন্তানকে এতদিন সামলিয়েছি, ইনশাল্লাহ ভবিষ্যতে পারবো। কাউকে দরকার নেই আমার। আরিয়া রেগে গিয়ে বলল। আমান এতক্ষণ ভয়ে গুটিসুটি মেরে ঘরের এক কোণে দাঁড়িয়েছিল। আরিয়া আমানকে কোলে নিয়ে কপালে কিসি দিয়ে বলল, ভয় পেও না সোনা, আমরা কখনো এখানে আসবো না। তারপর নিজের রুমে চলে গেল ব্যাগটা নিতে। এদিকে দেখছেন ভাবি, চোরের মায়ের বড় গলা। তাই তো দেখছি, বড়টার জন্য ছোটটারও কপাল পুড়ল। এইসব কথা বাইরে গেলে কি হবে? ছি ছি, সত্যি তো, চাপা থাকে না, বাস্ট হবেই। থামেন আপনারা, কিছু না জেনে শুনে কি শুরু করেছেনটা কি? আপনারা যদি এই আপুদের আরিয়ার বান্ধবী ঋতু, শাকিল আর ঈশাকে দেখিয়ে মা না হতেন আন্টিরা, তাহলে আমি যে কি করতাম নিজেও জানি না। বারবার বলছেন আপনারা নাকি আমাদের নিজের লোক, কোথায় এই সময়ের পাশে থাকবেন তা না করে উল্টো যা নয় তা বলছেন। এই বাড়িতে আমরা যারা আছি এর বাইরে তো আর কেউ এসব ঘটনা জানে না, তাহলে বাইরে কেন যাবে এইসব কথা? অহনা উঠে বলল, অহনা তো ঠিকই বলেছে। আর আন্টিরা আপনারা কি শুরু করেছেন? আপনার আমার মনে হয় সবটা শোনা উচিত। ঋতু বলল, তুই থাম, বড়টার পাল্লায় পড়ে দেখছি ছোটোটাও গোল্লায় গেছে। আমাকে কি সবটা এক্সপ্লেন করার সুযোগ দেওয়া হবে নাকি চলে যাবো? অহনা রেগে বলল, থামুন সবাই, কী বলতে চাস বল, আর কি শোনা বাকি আছে শুনি। আরিয়ার মা বলল। অহনা আরিয়ার বিয়ে থেকে শুরু করে আয়মানের হারিয়ে যাওয়া অবধি সবটা খুলে বলল। পুরো কাহিনী শুনে সবাই স্তব্ধ হয়ে গেছে। এই অল্প বয়সী মেয়েটা আজ 4 থেকে 5 বছরের মধ্যে এতটা স্ট্রাগল করে যাচ্ছে, কিন্তু মুখ থেকে হাসি সরেনি, কিন্তু ভেতরে আকাশ সমান চাপা কষ্ট। মহিলাগুলো চুপ হয়ে গেছে। ঋতু কিছু বলতে যাবে, তখনই আরিয়া ব্যাগ আর আয়মানকে নিয়ে চলে আসলো। আমি আর কখনো এই মুখ হব না, বলে দিবেন আরিয়া অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে এখন মৃত, আর লাশ বেহুদিশ। আরিয়া আমানকে নিয়ে বেরিয়ে যেতে নিলেই আরিয়ার মা গিয়ে পথ আটকে দাঁড়ালো। জাসনামা, নানুভাই আমার কোলে এসো। আমানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তুমি পতা মামুমকে মারতো, আমি তোমার কাছে যাবো না, যেতে দাও ওকে, মান সম্মান বলে একটা ব্যাপার আছে, বাইরে মুখ দেখাতে পারবো না। আরিয়ার বাবা বলল। আরিয়া আর কিছু না বলে ওর মায়ের পাশ কাটিয়ে চলে গেল আর বলল, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আরিয়া আপু দাঁড়া, আমিও আসছি। তোমরা নিজেদের ইগো আর সমাজ নিয়ে পড়ে থাকো, বাস্তব জ্ঞানী যে কবে হবে ভালো থাকো। অহনা বেরিয়ে গেল। বাসের টিকিট কেটে ওরা বাসের সিটে গিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যে বাস স্টার্ট দিল। পুরো রাস্তা আরিয়া বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি করেছে। ওকে দেখে কেউ বলতে পারবে না ওর উপর দিয়ে কত ঝড় বয়ে যাচ্ছে আর কিছুক্ষণ আগে কি হলো। অহনা শুধু অবাক চোখে নিজের আপুকে দেখছে। সত্যি পরিস্থিতি মানুষকে বদলে দেয়। যারা পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে চলতে পারে তারাই সফল, নয়তো ধ্বংস হয়ে যাবে। এই আরিয়াই ছিল কেমন আর এখন হয়েছে কেমন। ওর ডিফারেন্ট লাভ ওকে ডিফারেন্ট করে তুলেছে। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলল অহনা। কিরে চুপ হয়ে গেলি যে, কী ভাবছিস? আরিয়া বলল, কী ভাববো, তোকে নিয়েই ভাবতেছি। এত কিছু হয়ে গেল, তুই এইভাবে হাসি খুশি কীভাবে আছিস বলতো? আমি জানতামই এই দিনটা একদিন না একদিন আসবে, আগে থেকে প্রস্তুত ছিলাম এটার জন্য, তাই খারাপ লাগছে না।
খারাপ তখনই লাগে যখন মানুষ যেটা এক্সপেক্ট করে না সেটাই হয়। আর এখানে আমি এক্সপেক্ট করেছিলাম এমনটা হবেই। এই যে আমি আসছিলাম, আমি জানতাম ফেরার দিন সব ফাঁস হয়ে যাবে। দেখ হয়েও গেল। সত্যি বলবো, আমি বাড়িতে এসেছিলাম সবাইকে সবটা জানানোর জন্য। কতদিন আর সত্যিটা লুকিয়ে রাখবো বল? মুচকি এসে বললো, কিন্তু আব্বু আম্মু তো। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাবা মা কখনো তার সন্তানদের ওপর রাগ করে থাকতে পারে না। যেটা করে সেটা হলো শুধু অভিমান। নিজে যখন মা হবি তখন বুঝবি। দেখিস এই কিছুদিনের মধ্যে আব্বু আম্মু আমাদের কাছে চলে আসবে। আব্বু আম্মু আমানকে কতটা ভালোবাসে জানিসই তো। আব্বু তো আমানকে মাথায় তুলে রাখতো। এখন যখন জেনেছে আমান তার নিজের নাতি, তো দেখিস একদম অভিমান করে থাকতে পারবে না। আমি চিনি আমার বাবা মাকে। নিজের নাতি আর মেয়েদের টানে সব কিছু ভুলে ঠিকই ছুটে চলে আসবে। শুধু অপেক্ষা কর একটু। আরে আপু, এত ঝামেলার মধ্যে ঠান্ডা মাথায় এত কিছু ভাবিস কী করে তুই? এত তো ভেবে দেখিনি আমি। রিল্যাক্সে থাক বোন। আমার আমান ঘুমিয়ে গেছে, ওকে একটু ধর, আমি চোখে মুখে পানি দিয়ে আসি। বাস পেট্রোল লোড করছে, একটু টাইম লাগবে। ওকে দে। প্রায় 2 ঘন্টা জার্নির পর রাজশাহী এসে পৌঁছালো ওরা। আমানও উঠে গেছে। আরিয়া আমানকে 1 প্যাকেট লেক্সাস বিস্কুট কিনে দিল, একটা সুগার ফ্রি ভেজিটেবল বিস্কুট। আমানের খাবারের তালিকা অনুযায়ী পারফেক্ট। একটা রিক্সা নিয়ে ওরা চললো বাসার উদ্দেশ্যে। 15 মিনিট পর ওরা অ্যাপার্টমেন্টের সামনে এসে থামলো। ভাড়াটা মিটিয়ে ওরা লিফটে করে কাঙ্ক্ষিত ফ্লোরে গেল। নিজের পরিচিত জায়গায় এসে আমানের খুশি দেখে গিয়ে সে দৌড়ে নিজেদের ফ্ল্যাটের সামনে চলে গেল। কিন্তু মেন দরজা তো লক করা, সে ভেতরে যাবে কি করে? দরজার সাথে হেলান দিয়ে আয়মানের মতো স্টাইল করে দাঁড়িয়ে রইল আমান। আরিয়া আর অহনা ধীরে সুস্থে ফ্ল্যাটের সামনে এসে আমানকে এভাবে দেখে একে অপরের দিকে তাকিয়ে হো হো করে হেসে দিল। আমান ব্রু কুচকে তাকাতে অহনা মুখ চেপে হাসি আটকে আমানকে করে তুলে গালে চুমু দিল। সরি সোনা, আর হাসবো না। আরিয়া হ্যান্ডব্যাগ থেকে চাবি বের করে লক খুললো, তারপর ভেতরে ঢুকলো ওরা। ভেতরে ঢুকে তো হতবাক। সব কিছু তো সাজানো গোছানো। আয়মান যখন এই ফ্ল্যাটে থাকতো তখন পুরো ফ্ল্যাট এভাবে সাজানো থাকতো। আরিয়া রাস্তায় সেন্সলেস হয়ে যাওয়ার পরে আয়মান যখন আরিয়াকে এখানে নিয়ে এসেছিল তখন এমন দেখেছিল আরিয়া। নিজের রুমটা আয়মানের মনের মতো করে রাখলেও বাকি সব আগের মতো রাখতে পারেনি আরিয়া, কারণ নিমু অহনা হিমু থাকে। কিন্তু আজকে হঠাৎ করে এইভাবে আয়মানের স্টাইলে গোছানো কিভাবে হলো? এরকম তো ছিল না। ওয়াও, সো বিউটিফুল। কিরে আপু, এভাবে রুম গোছালো কে? অনেক সুন্দর হয়েছে তো। টিভি সিরিয়ালে যেরকম দেখি একদম সেরকম। আমরা চলে যাওয়ার পর কে এসেছিলো বলতো? নেমু আপু মনে হয়। এ ফ্ল্যাটে ডুপ্লেক্স চাবি তো ওদের কাছেই আছে। কী রে, ওভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কী ভাবছিস? আরিয়া আপু ওই। আরিয়ার কাঁধে কাঁধ ধরে জাঁকিয়ে বলল, হ্যাঁ তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি রুমে যাচ্ছি। আমান আমান আরে আমান কোথায় গেল? ও রুমে দৌড়ে দিয়েছে। ও এই ছেলেটাও না এত দুরন্ত হয়েছে, নিজের পাওয়ার মতো বলার মতো না। আরিয়াও নিজেদের বেডরুমের দিকে পা বাড়ালো। রুমে গিয়ে দেখে আমার নিজের ব্লেজারের এক পকেটে আয়মানের মতো হাত ঢুকে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে সোনা, ওভাবে দাঁড়িয়ে কি দেখছো? বলতে বলতে আরিয়া আমানের দিকে এগোতে যাবে, তখনই ওয়াশরুমের দরজা খুলে কেউ বের হলো। আরিয়া তাকিয়ে দেখে মানুষটার কেউ না, আয়মান উইথআউট টি শার্ট নিচে টাওয়ারে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। আমান দৌড়ে আয়মানের সামনে গেলে আয়মান আমাকে কোলে নিয়ে গালে কপালে চুমু দিল। আয়মান আমনকে কোলে নিয়ে গালে কপালে চুমু দিল। বাবাই তুমি এসেছো, কেমন আছো বাবাই? কিসে দিয়ে বলল, ভালো ছিলাম না, এখন আমার কলেজাটাকে দেখে অনেক ভালো লাগছে। আমান আয়মানের গলা জড়িয়ে কাঁধে মাথা রাখলো। মামাম দেখো বাবাই আসছে। আরিয়া হেলদোল নেই, সে আগের মতো স্ট্যাচু হয়ে আয়মানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আয়মান বিষয়টা ধরতে পারলো। আমার লক্ষ্মী সোনা, দেখে আসো তো তোমার অহনা আন্টি কী করছে। আন্টিকে বলবে না আমি এসেছি? বলবো তো, আমার বাবাই এসেছে, আন্টিকে বলবো। আয়মান আমানকে কোল থেকে নামিয়ে দিয়েই আমান দৌড় অহনার রুমে দিকে গেল। আয়মান আরিয়ার হাত ধরে অ্যাচকা টান দিতে আরিয়া হুড়মুড়িয়ে আয়মানের বুকে এসে পড়লো। ঘোর কাটলো আরিয়ার। কি ম্যাডাম, এভাবে হা করে তাকিয়েছিলেন কেন? তো তুমি কি সত্যি এসেছো নাকি আমি স্বপ্ন দেখছি? চিমটি কাটো তো। ওহো মিসেস আয়মান চৌধুরী, চিমটি কেন কাটবো বলুন, অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি। মানে? আরিয়ার ঠোঁট আয়মানের ঠোঁটের দখলে। এবার আরিয়া বুঝতে পারলো সবই সত্যি, ভ্রম নয় তার। ওর সাথে করা আয়মানের কয়দিনের আচরণে মনে পড়তে আরিয়া নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লো, কিন্তু আয়মান ছাড়ছে না। কিছুক্ষণ পরে
আয়মান আরিয়ার ঠোঁট ছেড়ে দিতে আরিয়া আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। হোয়াট দ্য হেল, কী করছেনটা কি আপনি? কে আপনি? আর আমার বেডরুমে কী করছেন? হ্যাঁ, আমাকে টাচ করছেন কোন সাহসে? আপনার রুহি আপনার জন্য ওয়েট করছে না? যান গো, জাস্ট লিভ, গেট আউট ফ্রম হিয়ার, চিল্লিয়ে বলো। আরিয়া কাম ডাউন, আগে শোনো আমার কথা, আমি কিছু শুনতে চাই না। কাপল ড্যান্স করুন, যান। আমানের মুখে আয়মানের কথা শুনে অহনা কৌতূহল নিয়ে এদিকে এসেছিল। এসে দেখে ও শুনতে পেল আরিয়া চিল্লানি আর আয়মানকে। ব্যাপার যাই হোক, পরে শোনা যাবে, আপাতত ওদের প্রাইভেসির প্রয়োজন। আয়মানের চোখ দরজায় দাঁড়ানো অহনার দিকে যেতে অহনা মুচকি হেসে চোখের ইশারে বেস্ট অফ লাক বলে আমানকে নিয়ে চলে গেল। ভাগ্যিস আয়মানের সামনে দরজা দিক করে আরিয়া দাঁড়িয়েছিল, তাই এই লুকে আয়মানকে দেখতে পায়নি অহনা। আয়না গিয়ে রুমের দরজা লক করে দিল। আরিয়া এখনও চেঁচামেচি করছে। আয়মান গিয়ে আরিয়ার কাঁধ ধরে ঝাঁকিয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। আই এম সরি আরিয়া, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ আমাকে এক্সপ্লেন করার চান্স দাও, সবটা শোনো আগে। আমি কিছু শুনতে চাই না, অনেক শুনেছি। আরিয়া ধমক দিয়ে বলল, কি বাচ্চামো শুরু করেছো? এক বাচ্চার মা হয়ে নিজেই যদি বাচ্চামি করে তাহলে আমান কি শিখবে? ধমক শুনে আরিয়া হাত পা ছোড়াছুড়ি বন্ধ করে আয়মানকে শক্ত করে জড়িয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। কারণ আয়মানের মতো বডি বিল্ডার থেকে নিজেকে ছাড়ানো ইম্পসিবল। তার উপর ধমক। আরিয়া প্রথম থেকে আয়মানের ধমকানোতে ভয় পায়। আয়মান নিজের বুক থেকে আরিয়াকে সরিয়ে সোজা করে দাঁড় করিয়ে ওর দু কাঁধে হাত রেখে আরিয়ার চোখে দিকে তাকিয়ে বলল, লুক এট মি আরিয়া, আমার চোখে দিকে তাকাও। আরিয়া এখনও মাথা নিচু করে আছে। হোয়াট হ্যাপেন্স, লুক এট মি ফার্স্ট, ধমকে বলল। আরিয়া এবার কাঁপা কাঁপা চোখে আয়মানের চোখের দিকে তাকিয়ে দেখলো আয়মান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। এই চোখ যেন কত কিছু বলতে চায়। এত প্রখর দৃষ্টি সহ্য করার ক্ষমতা আরিয়ার নেই। সে আবার চোখ নামিয়ে নিতে গেলে আয়মান ইশারায় বারণ করলো। আয়মান আরিয়াকে কোলে করে নিয়ে বেডে বসালো। তারপর আরিয়ার কোলে মাথা রেখে বলল, চুলে বিলি কেটে দাও তো, মাথা ব্যথা করছে। আরিয়া চোখ বড় বড় করে তাকালে আয়মান আবার চোখ দিয়ে ইশারা করল চুলে বিলি কেটে দিতে। কি হলো দাও? আরিয়া ধীরে ধীরে চুলে বিলি কেটে দিতে শুরু করলে আয়মান জোরে জোরে দুইবার নিঃশ্বাস ছেড়ে চোখ বুজে এক এক করে সবই বলতে শুরু করলো। সবটা শুনে আরিয়া নিজেও এক প্রকার শকড। আয়মানের 2 বছর কোমায় থাকার কথা শুনে আরিয়ার চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। অশ্রু ফোঁটা আয়মানের কপালে পড়তে আয়মান চোখ খুলে দেখলো আরিয়া কান্না করছে। আয়মান দ্রুত আরিয়ার কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে আরিয়াকে বুকে জড়িয়ে নিল। এত কিছু হয়ে গেল আর তুমি? কি আশ্চর্য, বাচ্চাদের মতো কান্না করছো কেন? আমি তো জীবিত আছি, আর দেখো তোমার কাছে আছি একদম সুস্থভাবে। এখনও কি কেস সলভ হয়নি? মানে ওই রুহির হয়েছে, তাই তো আজ আমি তোমার কাছে ডিপার্টমেন্টে জয়েন করেছি গতকাল। দেন টিমের সবাই মিলে কেসের ডিএনএ করে ফেললাম। গত রাত 1:30টার অবধি মিশনে ছিলাম। এটা লাস্ট মিশন সাকসেসফুল। রুহির যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আর সামনের সপ্তাহে রায় দিবে। ও আয়মানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বল, একটা কথা বলবো? কি? ভালোবাসি তোমাকে আরিয়া, আই লাভ ইউ। নো নো নো, আমি তোমাকে ভালোবাসি না। সরো, ছাড়ো তো আমাকে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে আবার কি হলো? নিজেকে সাথে চেপে ধরে। তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন? তাও না বলে। কোথায় না খুঁজেছি তোমাকে, কেউ খোঁজ দিতে পারেনি। যেদিন প্রথম জানতে পারলাম আমাদের সন্তান আসতে চলেছে, ওই দিন রোজ ভাইয়া বলল তুমি কোথায় আছো, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। এতগুলো বছর কত কিছু ফেস করতে হয়েছে আমাকে। এনি আইডিয়া? আই এম সরি আরিয়া, আমি জানতাম আমায় সেই মিশনে যেতে হবে। বেঁচে ফিরতে পারবো কি না কোনো নিশ্চয়তা ছিল না, তাই তো আমার সাথে তোমাকে জড়াতে চাইনি। কিন্তু গ্রামে গিয়ে হুট করে, সে যাই হোক, আমিও জানতাম না ওই দিন আমার ফ্লাইট হুট করে সব ফাইনাল হয়ে গেল। আমি তোমাকে জানাইনি তোমার ভালোর জন্য, তুমি জানলে কখনোই যেতে দিতে না আমাকে। আর আমি ইচ্ছে করি তোমার সাথে কন্ট্যাক্ট অফ করে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি নতুন করে নিজের জীবনটাকে গুছিয়ে নাও, কারণ আমি তো বাঁচবো কিনা সেটাই জানি না। কিন্তু আল্লাহর রহমতে আর তোমার ভালোবাসার টানে ঠিকই ফিরে এসেছি। দেখো, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি। আমি তো তোমাকে সেদিনে কথা দিয়েছিলাম তুমি ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষ আসবে না। আমি সারা জীবন অপেক্ষা করব তোমার জন্য। তুমি নিশ্চয়ই ভেবেছিলে আমি আবেগ নিয়ে কথা বলছি, কিন্তু না, সেটা আমার আবেগ ছিল না। দেখো, আমি আমার কথা বলে রেখেছি। আমাদের সন্তানকে একাই বড় করেছি তোমার আদর্শে। আমি আমার ভুল স্বীকার করেছি আরিয়া, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। এরকম লাইফ রিস্ক নিয়ে কোনো মিশনে যাব না। আমি আমাদের ছোট্ট সংসারটাকে ভালোবাসার নিষ্ঠা দিয়ে সাজাতে চাই, যেখানে থাকবো আমি, আমার বাবুর আম্মু
আর আমাদের রাজপুত্র ভবিষ্যতে রাজকুমারীও আসবে, চোখ টিপ দিয়ে বলল। আরিয়া লজ্জা পেয়ে আয়মানের বুকে মুখ গুজলো। আয়মান কিছু বলতে যাবে তখনই দরজায় নক পড়লো। আমান বাবাই বাবি বলে দরজা ধাক্কাচ্ছে। আরিয়া দ্রুত আয়মানকে ছেড়ে দূরত্ব বজায় রেখে বলল। আয়মান উঠে কাবার্ড থেকে ট্রাউজার টি শার্ট নিয়ে চেঞ্জ করে নিল। তারপর গিয়ে দরজা খুলতে আমান একগাল হাসি দিয়ে আয়মানের দিকে তাকিয়ে দুহাত বাড়িয়ে দিল কোলে ওঠার জন্য। আয়মান মুচকি হেসে আমানকে কোলে নিয়ে গালে চুমু দিল। আমানও আয়মানের গালে কিসি দিল। বাবাই তুমি এটা পরে তো আমাকে বলনি কেন? আমিও পরব। তাই দানো বাবাই, মাম্মাম তোমার থব তেরে যত্ন করে রেখেতে। আমি ছোটো থেকে এগুলো দেখতে আমারও তব ডেরেস তোমার মতো। আমান ব্রুকোজকে আরিয়ার দিকে তাকালে আরিয়া মেকি হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিল। তাই নাকি আরিয়া? ওই আর কি, আমি তোমার কোনো কিছুতে নষ্ট হতে দেইনি। দেখো যেভাবে রেখে গিয়েছিলে রুমটাও এখন ওই রকমই রেখেছি। তাই তো দেখছি। আর আগের মতো রাখতে গিয়ে নিজের আর আমার সোনাটার জিনিসপত্রগুলো ওই রুমে রাখুনি। এবার দয়া করে ম্যাডাম নিজেদের সব কিছু এই রুমে আনার ব্যবস্থা করিবেন নাকি আমি আনিব? কিন্তু কিসের কিন্তু? এবার তো আমি এসে গেছি, তাই না? ওকে বাবাই, ঘুমাবে মানে? খাওয়া হয়নি এখনও? রুটিন অনুযায়ী ঠিক করে না খেলে বাবাইয়ের মতো হবে কি করে? আরিয়া বলল। খাইছি তো, আনতে দিমা জুস খাইয়ে দিতে। গুড বয়, আসো ঘুম পাড়িয়ে দিই। না, আমি বাবার কাছে ঘুমাবো। আমানকে বিছানায় শুয়ে দিয়ে ওরে এক পাশে শুয়ে পড়লো, আর এক পাশে আরিয়া শুয়ে আছে। আয়মান গান গেয়ে আমানকে ঘুম পাড়িয়ে দিল। আরিয়া গালে হাত দিয়ে আয়মানের গান শুনছে। ওভাবে কি দেখছো বাবুরাম্মু? কি কই কিছু না, ওই আর কি। ভালো গাইতে পারো তুমি। সেসব বাদ দাও, একটা কথা বলো তো, তোমার বাবা মা কি জানে আমার সম্পর্কে, আমাদের বিয়ে ব্যাপারে? আর আমান, ওর বিষয়ে কি বলেছো? মানে কেমনে কি? ওর বিষয়ে কি বলেছো মানে কেমনে কি? আসলে আরিয়া সবটা খুলে বলল। এমনি কি বাচ্চা বলি, বুদ্ধির জাহাজ একেবারে। হ্যালো, এই বুদ্ধির জোরেই কিন্তু টিকে আছি এতগুলো বছর ধরে। সেটা ভাগ্যক্রমে, তা না হলে এই ছেলে মানুষের আইডিয়ায় সাকসেস হওয়ার কথা না। আমি বুঝতে পারছি না রোজের মতো একজন বিচক্ষণ ব্যক্তি এসব গাঁজাখুরি প্ল্যানে সাপোর্ট করলো কী করে। টিস কম করে করো ওকে। নিজেকে আমাকে একা ছেড়ে দিয়েছিলে, ছেলে মানুষই হোক আর যাই হোক এই বুদ্ধির জোরে টিকে আছে, আর আমাদের ছেলেকে বড় করেছি। আমার কত ইন্টেলিজেন্ট জানো, সব আমায় শিক্ষায়। হয়েছে বুঝেছি, আমি নিজের ঢাক আর পেটাতে হবে না। আর এর বুদ্ধির বিস্তার জানা হয়ে গেছে আমার। তুমি এই এক মিনিট, আমানের ব্যাপারে তুমি জানলে কি করে? আমার তখন যেভাবে তোমার সাথে কথা বললো, আমার তো মনে হচ্ছে পূর্ব পরিচিত। তোমরা কেসটা কি বলো তো? হ্যাঁ, শোনো, সবটা খুলে বলো। বাপকা বেটা আমার কথা মতো তোমাকে কিছু বলেনি, দেখেছো? ও আচ্ছা, এসেই ছেলেকে নিজের দলে টেনে নিয়েছে দেখছি। এনিওয়েজ, একটা কথা বলো তো। কি বলবো? আজকে তুমি যেভাবে আমার সাথে কথা বলছো, আগে তো কখনো এভাবে বলোনি। ব্রোকোচকে বলো, সেসব বাদ দাও। বউ তো তুমি আমার, এটাই বড় কথা। তুমি কি জানো আমি তোমাকে আগে থেকে চিনি? কি? অবাক হয়ে বলল। এমন সবটা বলল। আরিয়াকে স্কুলে প্রথম দেখার কথা, তখন থেকেই তোমার প্রতি একটা ভালো লাগা ছিল। পরে বুঝতে পেরেছি ইটস লাভ। আড়ালে থেকে তোমার উপর নজর রাখতাম, স্পেশাল দিনগুলোতে গিফট পাঠাতাম। আমি তো জানতাম আমার প্রফেশন লাইফ রিস্ক, তাই তোমার সাথে নিজেকে জড়াতে চাইনি বিধায় কখনো তোমার সামনে আসেনি। দূরে আড়ালে থেকে ভালোবেসে গেছি। তোমার প্রতি আমার ভালোবাসা ছিল অন্যরকম। ইটস কল্ড ডিফারেন্ট লাভ। যতই দূরে থাকার চেষ্টা করি না কেন, ওই যে ভাগ্য, আল্লাহ আমাদের ভাগ্যে একে অপরের মিলন লিখে রেখেছেন। তাই ওদিন আচমকাই একটা মিসড আন্ডারস্ট্যান্ডিংয়ের সূত্র ধরে অ্যাক্সিডেন্টলি আমাদের বিয়েটা হয়ে গেল। জড়িয়ে গেলাম একে অপরের সাথে। এত বছরের দূরত্ব ঝড়ঝাপটা শেষ হয়ে আমরা আবার এক হয়েছি। সত্যি আল্লাহ চাইলে কী না পারেন। আরিয়া আর আয়মান আরও বিভিন্ন রকম কথা বলছে। এর মধ্যে অহনা দরজা নক করলো। আরিয়া গিয়ে দরজা খুলে দিল। অহনা লাঞ্চের জন্য ডাকতে এসেছে খাবার টেবিলে। আরিয়া ধীরে ধীরে খাবার খাচ্ছে। আয়মান নিজের খাবার শেষ করে সোফায় বসে নিউজ পেপার চেক দিচ্ছে। অহনা প্লেটে ভাত নিয়ে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করছে আর কি, খাওয়া বাদ দিয়ে, যেটা আয়মানের চোখ এড়ালো না। বেশ অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করার পর এবার মুখ খুলল আয়মান। কী ব্যাপার শালিকা, মন খারাপ? নো রেসপন্স। বাবা মায়ের জন্য মন খারাপ? অহনা এবার ফুপিয়ে কান্না করলো। আরিয়া চেয়ার ছেড়ে উঠে অহনার পেছনে দাঁড়িয়ে অহনার কাঁধে হাত রাখলো। কাঁদিস না বোন, খারাপ লাগলে বাড়ি চলে যা, আমার জন্য চিন্তা করিস না। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি, যা হবার সেটাই হবে। সমস্যা নেই, আই এম ওকে ভাইয়া। অ্যাকচুয়ালি কালকে এক্সাম তো, তাই টেনশন হচ্ছিল। এই যা, নাথিং এলস।
আমি রুমে যাচ্ছি, অনেক পড়া আছে। মুখে কৃত্রিম হাসি এনে আরিয়া ফুস করে নিঃশ্বাস ছেড়ে রুমে চলে গেল। আয়মান হাতে থাকা নিউজ পেপারটা টেবিলে রেখে পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করলো। তারপর রুমে গিয়ে আরিয়াকে বললো যে অফিসে যাচ্ছে, ফিরতে অনেক রাত হবে। তারপর সে আয়মানকে নিয়ে বেরিয়ে গেল। রাত 10টা অবধি অপেক্ষা করার পরে আয়মান ফিরল না। অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লো আরিয়া। সকালে সফট মিউজিক আর থালা বাসনের শব্দে ঘুম ভেঙে গেল আরিয়ার। আর মোড়া ভেঙে সাইডে তাকিয়ে দেখে আমান নেই। ঘড়িতে বাজে সকাল 8টা। ও মাই গড, অনেক বেলা হয়ে গেছে। আয়মান কি এখনো ফেরেনি? সব ভাবনা সাইডে রেখে আরিয়া উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রুম থেকে বেরিয়ে দেখলো আমান আর আয়মান মাথায় শেফদের টুপি। ওরা আয়মান কিচেনে কিছু একটা রান্না করছে আর আয়মানের সাইডে একটা বড় চেয়ারে রাখা, তার উপর আমান বসে আছে। আমান মশলার ডিব্বাগুলো আয়মানকে এগিয়ে দিচ্ছে। আরিয়া ব্রুকুচকে কিচেনে গিয়ে বুকে 2 হাত গুজে দাঁড়ালো। কি হচ্ছেটা কি এখানে? রান্না হচ্ছে মাম্মা, আজকে আমি আর বাবাই রান্না করতে, তুমি কান্তি খাবে? হ্যাঁ রান্না করছি। ছেলেরা যে কত রান্না জানে সেটা বাবা সবারই জানে। দেখি দেখি বাবা ছেলে সরতেও দেখি আমি করছি। এই যে এক্সকিউজ মি ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি সব রান্নায় জানি, আপনাকে আমি রান্না শিখিয়েছিলাম আর আজকে দেখি ভালো বনিতা করছেন। আয়মান ব্রুকুচকি বলল। অহনা উপস্থিত, সে এগুলো শুনে হাসছে। আরিয়া রেগে অহনার দিকে তাকালো। আরিয়া আপু তো এখনও ভালো রান্না জানে না, 3-4টা জানে আর কি, যেগুলো আপনি শিখিয়েছেন গ্রামে গিয়ে। প্রতিদিনের রান্না আমাকে করতে হয়। তাই নাকি আরিয়া? অহনা কি ঠিক বলছে? আয়মান দাঁত গিলিয়ে, তোমরাই থাকো আমি আসছি। আরিয়া রেগে চলে যেতে নেবে তখনই কলিং বেল বেজে উঠল। আরিয়া দরজা খুলতে যাবে তখনই আয়মান বলল অহনাকেও যেতে। অজ্ঞতা, 2 বোন একসঙ্গে গেলে দরজা খুলতে। অহনা দরজা খুলতে দেখলো ওর বাবা মা দাঁড়িয়ে আছে। ওদের পেছনে রোজ, নিমু, আরাফাত, হিমু হাসি মুখে দাঁড়িয়ে আছে। বাবা মাকে দেখে অহনার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। চাপটে জড়িয়ে ধরলো নিজের মাকে। আরিয়ারও চোখের পানি ছলছল করছে, কিন্তু চাপা অভিমানে সে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। কী রে মা, কাছে আসবি না? বাবা বলল। এই যে বইনে, আমি এই অবস্থায় এত জার্নি করে আসলাম তোর এই নাটক দেখার জন্য না? কি রে, আঙ্কেল আন্টি তোদের বাড়িতে আসলো আর তুই এরকম করছিস? নিমু বলল। এই চলো তোমরা, ও মনে হয় চায় না আমরা এখানে আসি, তাই তো ভেতরে ঢুকতে বলতেছে না। চলো ফিরে যাই, আরাফাত বলল। আব্বে হোনারু, আরাফাত আর হিমুর হানিমুন ডেট ক্যান্সেল করে ওরা এখানে আসছে আর তুই? থাক চলে গেলাম আঙ্কেল আন্টি, চলেন চলে যাই, নিমু বলল। আরিয়ার মা আরিয়ার কাছে গিয়ে নিজের মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রাগ করে আছিস তাই না? তোর বাবা মন থেকে ওগুলা বলেনি রে মা, নিজে তো মা হয়েছিস, বুঝিস তো সব। কখন বাবা মা এইভাবে বলতে পারে? তুই এত কিছু লুকিয়েছিস, অভিমান হয়েছিল তোর উপর। আমরা তোদের বাবা মা, তোদের উপরকে রাগ করে থাকতে পারি বল? আরিয়া ওর আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরিয়ার বাবা এসে মেয়েকে বুকে জড়িয়ে মাথায় হাত বলতে বলতে বলল, খুব রাগ করেছিস দেখছি বাবার উপর। রাগ তো আমার করার কথা, গম্ভীর স্বরে বলল। আরিয়া ছলছল দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকালো। কি রাগ করবো না? আমার নাতি জামাই বাবাকে দূরে সরিয়ে রাখছিস আমাদের থেকে। আম সরি আব্বু, কাঁদতে কাঁদতে বলল। আয়মান আমনকে কোলে নিয়ে উপস্থিত হলো। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, কেমন আছেন আপনারা? এই তো বাবা আলহামদুলিল্লাহ। জামাইয়ের সাথে শ্বশুর শাশুড়ির অনেক কথাবার্তা হলো। আরিয়া আর অহনা অবাক হয়ে তাকিয়ে আছে। আম্মু, তোমরা ভাইয়ের সাথে যেভাবে কথা বলছো মনে হচ্ছে আগে থেকেই পরিচিত তোমরা। কি কাহিনী বলো তো? অহনা বলল। আমি আর বাবাই কালকে নানু বাড়ি গেছিলাম, আমান বলল। মানেটা কি? আরিয়া রহনা বলল। আমি বলছি, কালকে আয়মান স্যার আমাকে কল দিয়ে সবটা বলল যে আরিয়ার ফ্যামিলি সব জেনে গেছে আর এখন এই অবস্থা। আয়মান স্যার আরিয়ার বাড়ি যেতে চাচ্ছে আঙ্কেল আন্টিকে বুঝাইতে। তো আমি বললাম আমরাও যাব, সবাই সবটা বুঝিয়ে বললে ক্লিয়ার হয়ে যাবে। আমি নিমুকে রেডি হতে বললাম, নিমু আরাফাতকে কল করে ওদেরকেও আসতে বলল। কালকে রাতে ওরা হানিমুনে যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু আমাদের এইসব শুনে সব ক্যান্সেল করে ওরাও চলে আসে। আয়মান স্যার আমানকে নিয়ে আসার পর বিকেলে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। ওখানে পৌঁছে আঙ্কেল আন্টিকে সবটা বুঝিয়ে বললাম। রাতে আয়মান স্যার আমানকে নিয়ে রাজশাহী ব্যাক করেছে আর আমরা আঙ্কেল আন্টিকে নিয়ে মাত্রই আসলাম। রোজ বলল। ও আচ্ছা। আরিয়া হোনা বলল, এত সিম্পলভাবে নিও না, বাবা মাকে মানাতে কম কষ্ট হয়নি। আয়মান বলল, দূর এসব কথা রাখো তো। এখন আমাদের কি ভেতরে আসতে দিবা না নাকি বাইরে দাঁড়িয়ে থাকবো? খিদা রাখছে রে আরিয়া, খাবার হবে নাকি? আরাফাত বলল। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো সবাই। আজকে রাঁধুনি জুনিয়র শেফ আমান আহির চৌধুরী। আয়মান বলল। আমি কি করলাম? তুমি তো সব করলে বাবাই, আমি তো শুধু হেল্প করতি। আয়মানের কথা শুনে সবাই হো করে হেসে দিল। খাওয়া দাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে আরাম করে বসে আছে। তা নিমু,
আলট্রা করিয়েছো? আরিয়ার মা বলল, জি আন্টি, ছেলে হবে বলেছে। ও আলহামদুলিল্লাহ, সুস্থভাবে পৃথিবীতে আসুক এ দোয়া করি। ডেট দিয়েছে? ডক্টর তো বললো সামনের মাসে 18 তারিখ ডেলিভারির ডেট। রোজ বলল, রক্তের হিমোগ্লোবিনের ঘাটতি, সিজার করতে প্রবলেম হতে পারে, এটাই চিন্তার আর কি। কী যে বলেন ভাইয়া, আপনি যে পরিমাণ কেয়ার করেন নিমুর, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। আর এই যে আপনি, নিমুকে বলল, শালি তোর মতো এমন কপাল কজনে, তোর বরকে তোকে কত ভালোবাসে বল, তোকে কুটটাও নাড়তে দেয় না, তবুও তোর এত সমস্যা কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করতে কি হয়? আরিয়া বলল, তোমরা থাকো, আমরা উঠি। আরিয়া বাবা মা রুমে চলে গেল। আয়মান ভাইয়া কি তোকে ভালোবাসে না নাকি? তুই তো লাকি রে, আড়াল থেকে তোকে কত ভালোবাসতো বল, হোক না সেটা ডিফারেন্ট লাভ। থাম হইছে। একটা মেয়ের প্রেগনেন্সির সময় সে তার স্বামীর ভালোবাসা কেয়ারগুলোই চায়। তুই তো সবই পাস, তুই তো বেশি লাকি। না তুই, জি না তুই। এই তোরা ঝগড়া থামা, আরাফাত বলল। কি আমি ঝগড়ুটে? থাক আমি যাই, তোর বউ হিমু আরও বেশি ঝগড়াটা হবে, মিলিয়ে নিস। আরিয়া আমানকে নিয়ে রুমে চলে গেল। নিমু রেগে মেগে রুমে চলে গেল। রোজ আর আয়মান হ্যাবলাকান্তের মতো তামাশা দেখলো শুধু। রোজ আয়মানের পিঠ চাপড়ে আশ্বাস দিয়ে নিমুর পিছিয়ে চলে গেল। আর আয়মান আরিয়ার কাছে রুমে গিয়ে দেখে আরিয়া বেড়ে বসে ফোসফাস করছে, আর আমান আরিয়ার মুখে দেখে তাকিয়ে আছে। কি হয়েছে আমার বাবুর আম্মুর? প্রেগনেন্সির সময় পাশে থাকতে পারিনি বলে মন খারাপ? আরিয়া মুখ ঘুরিয়ে নিল। আয়মান আরিয়ার পাশে গিয়ে বসে আরিয়ার হাত নিজের হাতের মধ্যে নিয়ে মুষ্টিবদ্ধ করলো। তুমি তো জানোই আমি কেমন সিচুয়েশনে ছিলাম, তোমার পাশে থাকতে পারিনি বলে কষ্ট আমারও হচ্ছে, কিন্তু কী করবো বলো, সময় তো পেছোতে পারবো না। তবে আমরা চাইলে নতুন করে সব শুরু করতে পারি, তোমার ইচ্ছেরও পূরণ করতে পারি। চোখ টিপ দিয়ে মানে হলো গিয়ে আমরা আবার নতুন করে বাবা মা হব। আমাদের ছোট সংসারে রাজকুমার তো আছেই, এবার রাজকুমারী আনবো। কি আমার বোন চাই? হ্যাঁ আমার বোন হবে, যাই আনতে গিয়ে বলে আসি। তাহলে আরিয়া, মিশন শুরু করা যাক, চোখ টিপ দিয়ে বলল। আরিয়া চোখ গরম করে তাকালো। কমন সেন্স নেই নাকি বাচ্চার সামনে? কী সব কি মাম্মাম, বাবাই তো খারাপ কিছু বলেনি, আমার বোন তাই। ধুর। আরিয়া লজ্জা পেয়ে ব্যালকনিতে চলে গেল। হাসতে হাসতে আমানকে বুকের উপর নিয়ে বিছানায় শুয়ে পড়ল। বুঝলে শোনা, তোমার মামাম রাজি হয়েছে। যখন তোমার বোন আসবে তখন তোমার বোনকে তোমার মামামের মতো বড় করব। তোমার মামামের ড্রেসের সাথে ম্যাচ করে তোমার বোনকেও সেম ড্রেস পরাবো। ওকে? ওকে বাবাই। সবাই দোয়া করবেন আয়মান আর আরিয়ার জন্য। খুব শীঘ্রই যেন ওদের ছোট্ট সংসারে একটা রাজকুমারী আসে। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।